21শে জুলাই আজ 21শে জুলাই 1976 বাংলাদেশের ইতিহাসে বিশেষ একটা দিন। এই প্রজন্ম হয়তো জানে না বিষয়টা, নানা কারণে মানুষ নানা কিছু নিয়ে ব্যস্ত। যেমন আজকে বাংলাদেশ ব্যস্ত একটা বিমান দুর্ঘটনা নিয়ে, খুবই খারাপ একটা খবর দেশের জন্য। অনেক মানুষ আজকে মারা গেছেন এই দুর্ঘটনায়, অনেক আহত মানুষ। সবার প্রতি সহানুভূতি জানিয়ে আজকে আমরা 21শে জুলাই আলোচনা শুরু করছি। 21শে জুলাইটা আলাপ করার কারণ হচ্ছে এইটা, যাতে মিস না দেই। এই দিনটাতে বলা হয় বাংলাদেশের বা সারা পৃথিবীর বিশেষ একটা দিন। 76-এর ক্ষুদিরাম তাহের তোমায় ঢাল সালাম। কর্নেল তাহের বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিশেষ একটা চরিত্র, সেক্টর কমান্ডারদের একজন। অনেক বিষয় অন্যদিন আলাপ করবো। কিন্তু পৃথিবীতে প্রথম একটা মানুষ, শারীরিক প্রতিবন্ধী একটা মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে এই দিনটাতে। সেই দিনটা আমরা মিস করি কিভাবে? কর্নেল তাহেরের এই আলোচনা, কর্নেল তাহেরকে নিয়ে আলোচনা এই দিনে বিশেষ একটা চরিত্রকে সামনে নিয়ে এসেছি। উনি কোনোভাবেই প্রস্তুত ছিলেন না আমাদের সামনে আসবেন, তাকে রাজি করিয়েছে। তার নাম হচ্ছে মোহাম্মদ আবু কায়সার, ডাক নাম হচ্ছে যিশু, যিশু, মিশু, নিতু। খুব ছোট্ট ছোট্ট তিনটা ছেলে মেয়ে রেখে কর্নেল তাহের তার পক্ষে জীবন উৎসর্গ করেন। যিশু কর্নেল তাহের বড় ছেলে, তাকে আগে পরিচয় করে যিশু। আমি অনেক বক্তব্য করলাম, অনেক কথা বললাম। জি, যিশু ভালো ভালো আছেন আপনি? এই তো আমি জানি যিশু, তোমার কোন ধরনের, তোমার যে বয়স ছিল কিছুই মনে নাই তোমার। না, কত বয়স ছিল তোমার সেদিন? আমার তখন 2 বছর ছিল। জি। 2 বছর। 2 বছরের মানুষ মনে থাকার কথা না। কোনো কিছুই কি মনে আছে একটু? না, না, আমার আমার মানে কর্নেল তাহেরকে নিয়ে বা বাবাকে নিয়ে আমার কোনো স্মৃতি নাই। আমার বোনের একটু আছে। সে 5 বছর ছিল, তার আছে। কিন্তু আমার বা আমার ছোট ভাইয়ের আমাদের কারো কোনো স্মৃতি নেই। কখন থেকে মনে করতে শুরু করছো উনি তোমার বাবা? না, আসলে এখন তো আমরা যখন বড় হইতেছি, আমরা তো একটা পরিবেশের মধ্যে দিয়েই বড় হচ্ছি। এখানে আমার চাচারা বা মামারা, আমার আমার মা, সবাই আমরা তো এগুলো জেনেই বড় হচ্ছি। আ ওই সময়ে ওই ওই পরিবেশে আমরা খুব ছোট থেকেই ৬-৭ বছর থেকেই আমরা জানতাম, সব বোঝার চেষ্টা করতাম, শুনতাম। সেভাবেই আমরা বড় হইছি আরকি, জেনেই বড় হয়েছি। বা আম্মাকে দেখে দেখেই বড় হইছে। কি জানতে প্রথম? তোমার বাবা মুক্তিযোদ্ধা ছিল? তোমার বাবাকে ফাঁসি দেওয়া হয়েছে? কি জানতে প্রথম? যখন অনেক ছোট ছিলাম তখন তো জানতাম যে জিয়াউর রহমান আ আ বিশ্বাসঘাতকতা করে আমার বাবাকে ফাঁসি দিয়েছে। ঠিক আছে? এরকম ভাবেই আমাদের সংযোগটা একটু সমস্যা হচ্ছে, কিছু আমরা আবার আরো ডিটেইল জানতে এখন এই পর্যায়ে আরকি। ঠিক আছে? কিন্তু আমরা ছোটবেলা থেকে জানতাম যে জিয়া রহমান একজন বিশ্বাসঘাতক এবং জিয়া রহমান আমার বাবাকে হত্যা করেছেন। আ এটাই জানতাম, যখন চিন্তা করতাম যে বড় হয়ে হয়তোবা আ এটার প্রতিশোধ নিতে হবে। ছোটবেলায় যা চিন্তা করতাম আরকি। ঠিক আছে? যে আমরা আরকি আ আসলে আমাদের ওই ধরনের কোনো মানে বাবা কি জিনিস সেটা তো আমাদের কোনো ফিলিংস নেই। কারণ আমরা তো এটা টাচে ছিলাম। বাবা ফিল করতে পারি নাই। সবসময় আম্মাকেই মনে হতো বাবা-মা ২ টাই আরকি একসাথেই। ঠিক আছে? আর সবার কাছ থেকে শুনতাম। প্রচুর মানুষজন আসতো। আপনারা আসতেন। ঠিক আছে? ছোটবেলায় আপনাদের দেখেছি। আ কত বড় সংগঠন ছিল, কত মানুষজন ছিল, সবাই আসতো। প্রতিবার ২১শে জুলাই এত বড়ভাবে হতো সবকিছু। মানে এইটা দেখেই তো আমরা বড় হয়েছি। তো আমাদের চিন্তা চেতনায় করেন তাহের মানে একটা একটা চরিত্র খুবই আমরা মনে করতাম যে অনেক মানুষের ভালোবাসার জন্য কর্নেল তাহের। এইভাবেই আমরা বড় হয়েছি জেনে।
বাবার কবরটা প্রথম কখন ফিল করলে যে তোমার বাবার কবর? বাড়ি ভাই আমার আসলে একদম সত্যি বলতে কি এটা আমার মনে নেই কখন ফিল করলাম। তবে আমরা ছোটবেলায় আমরা পুরো পরিবার মিলে আমার চাচারা, আমার ভাই-বোন, চাচাতো ভাই-বোন আমাদের পুরো পরিবার মিলে আমরা যেতাম বাড়িতে। আমার ফুফুরা আমরা সবাই মিলে বাড়িতে যেতাম। এটা মনে আছে। খুব ছোট থাকতে আমার দাদা যখন বেঁচে ছিলেন সেটাও মনে আছে। আমরা একসাথে যেতাম। তখন আমরা সবাই যেতাম কর্ণধারের কবরের পাশে বা সারারাত গল্প হতো। আ ওই সময়গুলো নিয়ে সবার কাছ থেকে শুনতাম। খুব ছোট থাকতেই তখন আমি হয়তোবা স্কুলে পড়ি 1-2 মানে 1-2-3-4 এই ধরনের ওই সময় থেকে আমরা রেগুলার বাড়িতে যেতাম। সবসময় নেত্রকোনা যেতাম, বাড়িতে যেতাম এবং যাওয়ার পরে ১ম এ আমাদের কাজ হতো আম্মা আমাদের নিয়ে যেত কবরের মধ্যে। কবরস্থানে নিয়ে যেত আরকি। তো আমাদের শিখাইতো দোয়া করতে হয়। আমরা যাইতাম এখানে আমরা জানতাম যে ও আচ্ছা এটা একটা কবর, এখানে আমার বাবা আছেন। আ এত দূরে। এইভাবেই দেখা আরকি। নেত্রকোনার কাজলা, কাজে লাগা কাজলার আছে। সাথে জি। কাজলার সাথে আমার স্মৃতি হচ্ছে আমি তখন পায়ে হেঁটে বাংলাদেশ ঘুরতেছি। শ্যামনগর, শ্যামগঞ্জ, শ্যামগঞ্জ শ্যামগঞ্জ। বাজারে গেলাম। শ্যামগঞ্জ বাজারে যাওয়ার পরে আমি মুক্তিযোদ্ধা খুঁজতেছি আর কি, মুক্তিযোদ্ধা খুঁজতেছি। আমাকে গ্রামের হাটের লোকজন বললো, ওইখানে একটা ঘর দেখবা, ওইখানে একটা লোক বসা আছে সাইদ নাম, ওর কাছে যাও, ওর কাছে গেলে মুক্তিযুদ্ধ শুরু, ও জানে সবকিছু আমাকে এইভাবে বললো। রাইট, রাইট। আমি তখনও ও উনি সাইদ কর্নেল তাহেরের ভাই, আমি এটা কোনোভাবেই জানি না বা আমার এর মনেই নেই সেটা। তারপর আমি গেলাম, ওনার কাছে গেলে পরিচয় দিলাম যে আমি অমুক, আমি বাংলাদেশ ঘুরতেছি, মুক্তিযোদ্ধাদের গল্প শোনার জন্য আপনার কাছে শুনতে আসছি। উনি সাথে সাথে আমাকে বললেন, তুমি তুমি আগে আমার মায়ের সাথে দেখা করে আসো, তারপর রাইট, আমরা গল্প করি। হ্যাঁ, রাইট। তারপর আমি গেলাম, বাড়িটায় গেলাম, টিনের চালের একটা ঘর, একটা বয়স্ক মহিলা বেরিয়ে আসলেন, আমি পায়ে ধরে সালাম করলাম, মা ডাকলাম, উনি বলেন তুমি কবর থেকে ঘুরে আসছো, আমি ভাত বসাই, তুমি খেয়ে যাবে। এইভাবে কিন্তু আমাদের পরিবারের সাথে আমার সম্পর্ক। তারপর আমি আসলাম ঢাকায়, তোমাদের এটাকে আসাদ গেট না মোহাম্মদপুর? মোহাম্মদপুর আজম রোডে ছিলাম আমরা তখন। আজম রাইট। রোড, আজম রোডে, জি। আজম রোডের বাসায় লোকজনকে খুঁজে খুঁজে কর্নেল তাহারের বাসায় গেলাম। কর্নেল তাহারের বাসায় যাওয়ার পর খুব ছোট ছোট, আমার পিছনে একটা ব্যাগ। কি মনে হয়েছিল প্রথম আমাকে, আমাকে দেখে কি মনে হয়েছিল? না আমরা ভাবলাম যে কোনো সত্যি কথা বলতে কি তখন আমরা মনে করেছিলাম কোনো সাহায্য প্রার্থী। আমরা খুব ছোট ছিলাম মনে করেছিলাম যে কোনো সাহায্য নেওয়ার জন্য কেউ আসছে। কারণ তখন বিভিন্ন মানুষজন আসতো তো বুঝতে পারিনি আরকি। ঠিক আছে? তো এটা এটা খুব আমার, আমার মনে এটা পড়ে। এটা তারপরে আমরা আমরা এই দিনে আমরা খুব হাসি ঠাট্টা করে করে গল্প করতেছি। এটি আমাদের স্মৃতি কিন্তু আমাদের, হ্যাঁ, আমরা তাই তাই স্মৃতি। এবং ধরো তোমার আব্বা, তোমার আম্মা, তোমরা খুব ছোট ছোট তিনটা ভাই বোন, তোমাদের সংগ্রাম জানার চেষ্টা করা, তোমার মায়ের কাছে শুনলাম প্রথম, নানা গল্পগুলো শুনলাম, পারিবারিক গল্প। তোমরা যে বাসাটায় থাকতে উপরে তোমাদের চাচা থাকতেন উপরে না নিচ নিচে? তলায় আমার চাচারা থাকতেন। আবু নিচতলায়, ইউসুফ খান। নিচতলায়। জি, জি। হ্যাঁ, ইউসুফ চাচা থাকতেন। উপর হ্যাঁ, দোতলায় আমরা থাকতাম। উনিও রাইট। আসলেন, উনিও আসলেন গল্প এইভাবে আমি তো এক এক পর্যায়ে তোমাদের পরিবারের মেম্বারের মতো হয়ে গেলাম, অবশ্যই, আসা যাওয়া অবশ্যই। সবকিছু হয়ে গেলাম। এবং ওই যে সাহায্যের বিষয় না, মজার একটা হ্যাঁ। স্মৃতি আছে কিন্তু। তোমার আম্মা আমার খাতায় লিখলেন, হুম, হুম। মিসটা আমার খাতায় লিখলেন এবং আমাকে বললেন যে আমার তো অবস্থা তো খুব ভালো না, তোমাকে একটু হেল্প করা দরকার আমার। মানে আমাকে কিন্তু মানুষ খুব ভালোবেসে হেল্প টেল্প করতো আর কি, যে ছেলেপেলের বাহ! ছেলে হেঁটে বেড়াচ্ছে তো। হুম। তুমি কত সেই 86 এ মনে হয় 86 এরকম। তো রাইট। উনি আমাকে 50 টাকা দিয়েছিলেন সেদিন। এটা আমার হ্যাঁ, মনে আছে। ওইটা আমি লিখে রাখছিলাম, ওইখানে লিখে রাখছিলাম 50 টাকা দিয়েছি। যাক, যিশু, জি। তোমার কি মনে হয়েছে কোনোদিন তোমার বাবা তোমার নামটা যিশু কেন রেখেছিলেন?
হ্যাঁ, এটাও আসলে একটা মজার ব্যাপার। কারণ আমার জন্ম ছিল ২৫শে ডিসেম্বর। সো আমার ফুফুদের কাছ থেকে আমি শুনেছি যে ২৫শে ডিসেম্বর হওয়ার পরে সবাই জিজ্ঞেস করতেছে, "আচ্ছা ওর নাম কি হবে?" তখন বলছে, "আজকে তো ক্রিসমাস ডে, ওর নাম যিশু হবে।" ঠিক আছে? কর্নেল বলছে ওর নাম যিশু। সেখান থেকেই চলে এইভাবে আসছে আরকি। এইভাবে যিশু এবং রাইট। যিশুর ভাই জন্ম হয়েছে মিশু, এইভাবে এটা মনে আসছিল না? তাই না? যেহেতু যিশু যিশু, এটা অটোমেটিক্যালি চলে হ্যাঁ, আসছে মিশু। যিশুর হ্যাঁ, ভাইটা মিশু, এইভাবে নামটা হয়েছিল সেটা। রাইট। যেহেতু যিশু তার সাথে মিলে মিশু রাখা হয়েছিল আরকি। কিন্তু আ যিশু নামটা ছিল সম্পূর্ণভাবেই এই ক্রিসমাস ডে উপলক্ষে ২৫শে ডিসেম্বর উপলক্ষে। আচ্ছা, যিশু, জি। তোমার তোমার মাঝে কি ধরনের তোমার মনোজগতে তোমার বাবা কিভাবে আছেন আমাকে শেয়ার করবে একটু? আসলে এটা একটা আমরা একটা খুব কমপ্লেক্স অ্যা এনভায়রনমেন্ট এ বড় হয়েছি। ঠিক আছে? আ অনেক কিছু আমরা ফিল করেছি, দেখেছি। ঠিক আছে? আবার আম্মার সাথে অনেক মানে ছোটবেলা থেকে আমরা অনেক কিছু দেখে এসেছি তো। আমরা মানে কর্ণধার আমাদের জন্য আ একটা আইডিওলজি এর মতো সবাই যেভাবে দেখে, ঠিক আছে? আমরা এর বাইরে দেখতে পারি না। মানে নিজস্বভাবে যে কর্ণধার আমার বা আমার বাবা এরকমভাবে কখনো হয় নাই। কিন্তু আমরা মনে করি যে ঠিক আছে, আম একজন আমরা বিশ্বের অন্যান্য বিপ্লবীদের যেভাবে চিন্তা করি, আমাদের কাছে সেইভাবেই মনে হয় যে কর্ণধার একজন বিপ্লবী। কিন্তু আ মানে নিজস্ব কিছু না যেটা আমার বা আমার বাবা এই ধরনের না। মনে হয় যে এটা সবার মতোই। সবার একজন পৃথিবীর একজন বিপ্লবীর ইতিহাসে সবাইকে যেভাবে দেখি আমরা ঠিক সেইভাবেই দেখি। ঠিক আছে? আম খুব আমরা বর্তমানে যে বিভিন্ন ইয়াং জেনারেশন এর বা আগের জেনারেশনের যারা করেন তাদেরকে নিয়ে লেখালেখি করেন, চিন্তা করেন, ঠিক আছে? উনারা যেইভাবে করেন তাদেরকে দেখার চেষ্টা করেন আমরা আসলে সেভাবেই দেখি। এর বাইরে আসলে আমি চিন্তা করতে পারি না। আমি যখন আমার ছেলেমেয়েদের কথা বলি, তখন তারাও বলে কর্নেল তাহের। তারা কিন্তু দাদা বলে না। তারাও বলে কর্নেল তাহের। ঠিক আছে? আমিও তাদের কাছে বলি যে, "ঠিক আছে, লেটস আমরা কর্নেল তাহেরকে নিয়ে কথা বলি। আজকে ২১ তারিখ।" ঠিক আছে? তারাও জানে যে তাদের তারা কখনো দাদা বা গ্র্যান্ডফাদার এভাবে চিন্তা করে না। তারাও চিন্তা করে কর্নেল তাহের। মানে আমাদের সবাই এভাবেই আমরা দেখি আরকি। উনার মুক্তিযুদ্ধটা, উনার মুক্তিযুদ্ধের গল্পটা, উনার মুক্তিযুদ্ধের গল্পের কোন বিষয়গুলো তোমাকে খুব বেশি ইয়ে করে, টাচ করে? দেখেন যেমন কর্নেল তাহের প্রতিটা ক্ষেত্রেই একেকটা করে যখন আমরা পড়ি কর্নেল তাহেরের জীবন যখন আমরা পাঠ করার চেষ্টা করেছি ছোটবেলা থেকে, তখন কিছু জিনিস খুবই গুরুত্বপূর্ণ যে কর্নেল তাহের বা আমার চাচারা বা আমার ফুফুরা ওই আমার দাদা, দাদু আমাদের সবাই, আমার মার সাইডের সবাই একটা জিনিসই তারা ব্যাপকভাবে আ ওই সময় আমার খুব অবাক লাগে যে সেই ৬০ এর দশকে ৭০ এর দশকে তারা যেভাবে বাংলাদেশকে নিয়ে চিন্তা করত, সেগুলো তারা মুক্তিযুদ্ধের সময় প্রতিটা জিনিস তারা যে বলে গেছেন, ঠিক আছে? প্রতিটা ঘটনা যে এটা একটা জনযুদ্ধ। মুক্তিযুদ্ধটা একটা জনযুদ্ধ। ঠিক আছে? কেন বলছিলেন জনযুদ্ধের কথা? ইটস অ্যান আনফিনিশড রেভলিউশন অথবা প্রত্যেকটা জিনিসকে আমাদের কিভাবে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে এটা একটা দেশ স্বাধীন করার জন্য না। একটা দেশকে গড়ার জন্য কি করতে হবে? যে মুক্তিযুদ্ধ যেগুলো বলেছেন সেগুলো যখন আমরা পাঠ করি তখন থেকে অনেক ডিফারেন্ট মনে হয়। অনেক মনে হয় যে খুবই গভীর চিন্তাশীল এবং গভীর দেশপ্রেম একটা দেশ নিয়ে থাকলে যেরকম হয় সেটাই মনে হয় আরকি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মানে যে মানুষ তো বাংলাদেশের দেশটা স্বাধীন হবে, এদের স্বপ্ন তো অনেকের অনেক ছিল নানা কারণে। একটা লোক এই স্বপ্ন নিয়ে আর্মিতে জয়েন করেছে। জি, একটা লোক সেনাবাহিনীতে গেছেন এই স্বপ্ন নিয়ে, যেতে দেশটা স্বাধীন হবে। এবং এই যে সেনাবাহিনীতে যাওয়া, তারপরে এই যে কিছু লোকজন দরকার তো, আর্মিতে গেলাম, হুম। দেশ স্বাধীন করতে হবে, কিছু লোকজন দরকার, এদেরকে প্রশিক্ষণ দিতে হবে। প্রশিক্ষণগুলো শুরু করলে নিজের ভাইদের দিয়ে। হ্যাঁ, নিজের ভাইদের ইভেন ওই সময় যারা আর্মিতে ছিলেন,
ঠিক আছে? উনারা যখন আসতেন উনাদের মুখেও শুনতাম। উনারাও খুব অ্যাডমায়ার করতেন কর্নেল তাহেরকে এবং উনারাও বলতেন যে আর্মিতে থাকা অবস্থায় উনাদের যেই কথাগুলো উনি বলতেন বাংলাদেশে কিভাবে স্বাধীন করতে হবে বা বাংলাদেশকে কিভাবে গড়তে হবে আর্মিতে থাকা অবস্থায়। আপনি তো জানেন যে হেল কমান্ডার একটা বই আছে আনোয়ার হোসেনের। ঠিক আছে? এর বাইরেও যারা ছিলেন কর্নেল তাহেরের সাথে যারা পালিয়ে আসছেন সবার সাথে কর্নেল তাহের যেভাবে কথা বলতেন, উনি একটা স্বাধীন করার জন্যই গিয়েছেন আর্মিতে। এটা একটা ইউনিক ব্যাপার তখনকার সময়। প্লাস হচ্ছে তোমার একজন চাচা আবু সাইদ। হ্যাঁ, হুম, সাইদ চাচা। তোমার তোমার সাইদ চাচা এই যুদ্ধ হবে বাংলাদেশে, যুদ্ধে হেল্প দরকার, কিছু মানুষ আমাদের হেল্প করতে হবে, আমরা যুদ্ধ যদি করি তবে হেল্প কে হেল্প করবে, হেল্প করার মানুষ খুঁজতে ওই আরাকানের দিকে, আরাকানে চলে গেছেন তখন সেই সময়। আরাকানের জঙ্গলে চলে গিয়েছেন। ওইখানে আরাকান আর্মি বা ওদের কোন একটা গ্রুপ হ্যাঁ, ছিল সেখানে। ওদের কাছে যাওয়া, ওদের কাছে পৌঁছা, ওদের কাছে পরামর্শ করা, ওরা হেল্প করবে কিনা, এই গল্পগুলো কি উনি করতেন? হ্যাঁ, আমরা তো এটা আ খুবই দুঃসাহসী একটা ব্যাপার। উনাকে ধরে নিয়ে গেছেন। উনি ওখানে কাজ করছেন ওদের সাথে। উনি ওখানে ওরা তো বুঝতে পারেনি যে মানে একজন গেল কিসের জন্য গেল? উনি কোনো গুপ্তচর কিনা। ঠিক আছে? কিন্তু ওইখানে কাজ করেছেন। উনি এখানে গেছেন বাংলাদেশ স্বাধীন করার জন্য। কিভাবে করা যায়? কিভাবে সাহায্য সহযোগিতা নিয়ে আসা যায় ওখান থেকে? এগুলো প্রচুর ঘটনা। আমার মনে হয় একদিন এগুলা চলে আসবে। সবাই হয়তোবা খুঁজে নিবে। আচ্ছা, একটা বিষয় একটা বলো তো, তুমি কিভাবে জানো সিরাজ মির্জার সাথে সম্পর্কটা কোন পর্যায়ে হয়েছিল তার? আরেকবার বলবেন বাড়ি ভাই? বুঝতে পারিনি। সিরাজ শিকদারের সাথে জি। ওনার সম্পর্কটা কোন পর্যায়ে এটা তৈরি হয়েছিল? বাড়ি ভাই এটা আপনাকে ওই সময় যারা ছিলেন তাদের সাথে কথা বললেই ভালো হবে। তবে সিরাজ শিকদারের সাথে আমরা তো শুনেই বড় হয়েছি। স্বাধীনতার আগেই তো যোগাযোগ। ঠিক আছে? স্বাধীন করার জন্যই তো যোগাযোগ সিরাজ শিকদারের সাথে। যে বাংলাদেশকে স্বাধীন করতে হবে। এবং একটা সশস্ত্র বিপ্লবের মাধ্যমে, সশস্ত্র সংগ্রামের মাধ্যমে স্বাধীন করতে হবে। এটাই কর্নেল তাহের বিলিভ করতেন। এবং এইজন্যই উনি ২ টা উনি ট্রেনিং গুলো এভাবেই দিতেন উনি। মানে মিলিটারি ট্রেনিং গুলো আর্মিতে থাকা অবস্থাতেই উনি সিরাজ শিকদার সহ অন্যান্য যারা স্বাধীনতায় বিশ্বাস করতেন, সেই উনার ভাইরা ছাড়াও অন্যান্য সবাইকে উনি ট্রেনিং গুলো প্রোভাইড করতেন। তো আমরা তো জানি যে কেন সিরাজ শিকদার থেকে উনি বিচ্ছিন্ন হলেন বা কিভাবে হলেন সেটস এ ডিফারেন্ট স্টোরি। কিন্তু আ কিভাবে হলেন সিরাজ শিকদারের সাথে আমার যে চাচা আছেন ডক্টর আনোয়ার হোসেন, উনার মাধ্যমেই প্রাইমারিলি সিরাজ শিকদারের সাথে কর্নেল তাহেরের যোগাযোগটা হয় আরকি। এরপরে মনে করো উনি ৭১-এ যখন যুদ্ধ এখানে শুরু হয়, জি, তখন উনি ছিলেন পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানে। জি, সেখান থেকে পালিয়ে আসছেন। ওইটা জি। কিভাবে জানো তুমি? কিভাবে আসছিলেন উনি? না উনি তো এটা তো একটা বিরাট ইতিহাস। এটা তো এইভাবে এত সংক্ষেপে বলা যাবে কি? আ এটা তো ম মানে এটা নিয়ে একটা মুভিও হতে পারে। এটা নিয়ে একটা বিশাল একটা ইতিহাস কিভাবে উনি চলে আসছেন। আ আমরা তো সবই আমার মার কাছে, আমার চাচাদের কাছে বা উনি যাদের সাথে চলে আসছিলেন, উনার সহযোদ্ধা ছিলেন সবার কাছ থেকে তখন থেকেই জানি আমরা শুনেছি। কত দুর্গম পথ পাড়ি দিয়ে উনি চলে আসছেন। ঠিক আছে? জীবনের রিস্ক নিয়ে উনি ভারতে এসেছিলেন। এখন বাড়ি ভাই এই প্রেক্ষাপটে কি এটা বলা কিভাবে বলবো আমি বুঝতে পারতেছি না। কিন্তু এটা একটা আ এটা অত্যন্ত একটা দুঃসাহসিক কাজ এই সময় পাকিস্তান থেকে চলে আসাটা। তুমি যখন তোমার মনোজগতে যখন মনে হয় এই মানুষটা ৭১-এ যুদ্ধের সময় একটা পা তার পুড়ে যায়, একটা পা তার মাতৃভূমির স্বাধীনতার জন্য তিনি উৎসর্গ করেন। তেমন একটা মানুষ, তেমন একটা মানুষ বাংলাদেশ সেনাবাহিনীতে যান, তার স্বপ্ন পূরণ করতে পারেন নাই, ওখান থেকে চলে আসেন উনি। এরপর ৭ নভেম্বর সম্পর্কিত হন। এই বিষয়গুলো তুমি কি ফিল করো তুমি এটা? যখন গল্প শোনো বা গল্প আ পড়ো?
এটা তো গল্প শোনো না, কর্ণধারের লেখাগুলোও পড়তে হবে এখানে। লেখাগুলো তো পড়ে দেখেছি। ঠিক আছে? যে কর্ণধার তো এটা তো বহুল প্রকাশিত। যে কর্ণধার কিরকম বাংলাদেশ চেয়েছিলেন, কেন উনি যুদ্ধ করেছিলেন অ্যাকচুয়ালি। এবং উনি একটা জাতির যে বিকাশ বা একটা যুদ্ধের পরে সেই আমলে সেই সময় 71 একটা যুদ্ধ পরে পৃথিবীর অবস্থাটা কি ছিল এবং একটা জনযুদ্ধের পরিণতি কি হতে পারে, একটা জনযুদ্ধ যদি অসম্পূর্ণ থেকে যায় অথবা একটা জনযুদ্ধের পরে যদি সঠিকভাবে সেটা প্রতিফলন না ঘটে জনজীবনে, তাহলে কি অবস্থা সেটা উনি আর্মিতে থাকা অবস্থায় ওনারা পদত্যাগপত্রে উনি লিখেছেন। আমরা সেগুলো দেখেছি। কেন কোন পরিস্থিতিতে উনি সেনাবাহিনী থেকে পদত্যাগ করলেন সেটা উনি খুব স্পষ্ট করে বলে গেছেন। আমরা যখন সেগুলো পড়ি, এগুলো জানি সেই ছোটবেলা থেকেই, তখন থেকে আমরা বুঝতে পারি যে আসলে আমাদের মূল সমস্যাটা কোথায় ছিল। এবং আমাদের আমরা যে শত্রু মিত্র চিন্তায় অনেক ভুল হয়েছে। যেমন ধরেন বঙ্গবন্ধু কিন্তু কর্নেলদারকে সাথে রাখতে পারতেন। ঠিক আছে? বা একসাথে থাকতে পারতেন। কর্নেলদারের যাওয়ার দরকার ছিল না। কিন্তু দেখেন খন্দকার মোশতাক, তাজউদ্দিনও ছিল না, খন্দকার মোশতাকই ছিল। আমরা এখন দেখেন শেখ হাসিনার আশেপাশে এই সময় প্রচুর মানুষজন যারা কিন্তু আসলে তাদের আওয়ামী লীগের জন্য কোনো ক্ষতিই ছিল। কোনো লাভ ছিল না। ঠিক আছে? এই এই সবসময় প্রতিবারই এই ঘটনাগুলো ঘটে এবং সবসময় আমরা দেখি যে আম খুব গভীরভাবে চিন্তা করলে যে কর্নেল তাহের যা বলে গেছে, যে বিপদের কথা বলে গেছিলেন সেই বিপদে কিন্তু বাংলাদেশ পড়তে হলো। সেনাবাহিনী পদত্যাগ পত্রে উনি যে বিপদের কথা বলে গেছেন, ঠিক সেইভাবেই আমরা সেই বিপদগুলো এইসব দিকে চিন্তা করলে আমার মনে হয় যে কর্নেল তাহেরকে নিয়ে এখনো ব্যাপক স্টাডি করার, নতুন প্রজন্মের স্টাডি করার দরকার আছে। ঠিক আছে? জানার বোঝার দরকার আছে আসলে আমাদের মুক্তিযুদ্ধটা কি ছিল, এটাই বুঝতে হবে। বা মুক্তিযুদ্ধকে আমরা কিভাবে দেখতে চাই। মানে এটা যে শুধু একটা দেশ স্বাধীন বা একটা যুদ্ধ করলাম, একটা দেশ স্বাধীন, শুধু সেইটাই না। একটা বাঙালি জাতির জন্য, বাঙালি জাতির বিকাশের জন্য আসলে কতটুকু গভীর পড়াশোনার দরকার, কতটুকু গভীর স্যাক্রিফাইস দরকার, জানার দরকার, এটা কর্নেল তাহেরের জীবনী পড়লে বোঝা যায়। মহিউদ্দিন আহমেদের লেখায়, যিনি প্রথম আলোতে লিখেন উনি, মহিউদ্দিন আহমেদের লেখায় বা সর্বশেষ কর্নেল রশিদের একটা ইন্টারভিউ, কর্নেল তাহেরকে যেভাবে চিত্রিত করার চেষ্টা হয়েছে, এটা নিয়ে তোমার বক্তব্যটা কি? এটা আসলে না, বাংলাদেশের যে যত সরকারি আসুক না কেন, কর্নেল তাহেরকে ওন করার মতো কোনো সরকার এখনো বাংলাদেশে আসেনি। বা এটা এটা আমরা গভীরভাবে বিশ্বাস করি যে কর্নেল তাহের কি চেয়েছিলেন বা কর্নেল তাহের তার জবানবন্দিতে আদালতে সব কথা স্পষ্টই বলে গেছেন। এখানে কিন্তু গোপনের কিছু নাই। কোন পরিস্থিতিতে কর্নেল তাহের কোথায় ছিলেন, কি বলেছেন, কি করেছেন, সবকিছু দিবালোকের মতো স্পষ্ট। এখন 50 বছর পরে এসে একেকজন তাদের ভেস্টেড ইন্টারেস্ট পারপাস সার্ভ করার জন্য, যেখানে কিন্তু মহিউদ্দিন সাহেব কিন্তু এটা অনেক আগেও বলতে পারতেন, বা উনি যাদের সাক্ষাৎকার নিয়েছেন তারা কিন্তু কখনো বলেন নাই যে কর্নেল তাহের কে এখানে ফেলে দিতে বলেছে। এগুলো যেই লোক খুবই শ্যালো। কারণ যেই লোক নিজের ফাঁসি কাজটা ধরে নিজে গলায় তুলে নিয়েছেন। ঠিক আছে? এখানে তো কম্প্রোমাইজ করার অনেক সুযোগ ছিল জিয়া রহমানের সাথে। যিনি নিজে নিজের জীবনকে বিলিয়ে দিচ্ছেন। ঠিক আছে? তার কাছে এত সস্তা কথাবার্তা বা এই ধরনের আমার কাছে খুবই অবাক লাগে। আমার মনে হয় যে এটা হয়তোবা আ কোনো ষড়যন্ত্রের কারণে হতে পারে। কিন্তু আ এগুলো টিকবে না। এগুলো আর নতুন প্রজন্ম ঠিকই বা মানুষজন ঠিকই বুঝতে পারবে কার কি ভূমিকা ছিল। আমরা ইতিহাসে পড়েছি যেটা, মনে করি বেগম জিয়া যখন জিয়া বন্দী হন 7 নভেম্বরের আগে, বেগম জিয়া ফোন করেছিলেন বা কে ফোন করেছিলেন, তার জীবন ভিক্ষা চেয়েছিলেন, যে বেগম জিয়া না জিয়া? না, জিয়া রহমান ফোন করেছে। যেটা আমরা শুনেছি আরকি। জি। আচ্ছা, আচ্ছা। সেই মানুষটার জীবন রক্ষার পরে যে পরিস্থিতিটা হয়, তারপরে কর্নেল তাহেরকে গ্রেফতার করা হয়, কর্নেল তাহেরের ফাঁসি হয়, সেই জিয়া চরিত্রটা বা জিয়ার পরিবারটাকে কিভাবে, তুমি যত বড় হও, দিনে দিনে যখন বড় হও তুমি, তোমার কি মনে হতো বিষয়গুলোকে?
না, জিয়া রহমানের প্রতি তো একটা আজন্ম একটা ঘৃণা নিয়ে আমরা বড় হয়েছি, সত্যি কথা। ঠিক আছে? জিয়া জিয়া রহমানকে আমাদের কর্ণধারে খুনি এবং বাংলাদেশকে যে অবস্থায় নিয়ে গেছেন উনি খুন করার পরে বাংলাদেশকে সম্পূর্ণ পাকিস্তানি ধারায় নিয়ে যাওয়া, এটা আমরা ছোটবেলা থেকেই দেখে বড় হয়েছি। এই ক্রোধ, এই ঘৃণা তো সবসময় আমাদের ভিতরে আছেই। ঠিক আছে? কিন্তু জিয়া রহমানের অন্যান্য ফ্যামিলি মেম্বারদের নিয়ে আমাদের কখনো কোনো চিন্তা হয়নি। হ্যাঁ, যেটা আমরা যখন ছোটবেলায়, আমরা যখন বড় হয়েছি, তাদের কার্যকলাপ দেখেছি, তখন ৮-১০ টা মানুষের মতোই, বাংলাদেশের অন্যান্য মানুষের মতোই যে একটা দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান কিভাবে দেশ পরিচালনা করবেন, কিভাবে তারা অন্যায় করবেন বা কি করছেন, সেটা তো সবার মতোই আমাদের মধ্যে একটা আ নেগেটিভ ধারণা অবশ্যই আছে। ঠিক আছে? কিন্তু জিয়া রহমানের প্রতি একটা খুব এটা আমাদের মনে হয় যে আমরা ছোটবেলা থেকে আমরা ইনহেরিট করে চলতেছি। ঠিক আছে? এটা আমাদের থাকবেই বা এটা আছেই। বেগম জিয়া বা তারেক এদের সাথে তোমাদের পরিবারের কখনো সামনাসামনি সাক্ষাৎ কথাবার্তা হয়েছে? না, বা কখনো ওরা কোনোভাবে তোমরা একটা ক্ষতিগ্রস্ত পরিবার, কোনোভাবে তোমাদের ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছেন? না, আমার আম্মা খুবই stubborn এই ব্যাপারে। ঠিক আছে? আম আ আমরা শুনেছি জিয়া রহমানের আম আ উনি গণনেতার মারা যাওয়ার পর জিয়া রহমান অনেক কিছুই অফার করেছিলেন আম্মাকে। কিন্তু আম্মা কোনো কিছুই গ্রহণ করেন নাই। যেটা যেই বলে থাকুক না কেন, কোনো কিছুই আম্মা গ্রহণ করে নাই এবং আম খালেদা জিয়া বা উনার সময়টা জিয়া রহমান বা খালেদা জিয়ার সময়টায় আমাদের সাথে কোনো সম্পর্কও ছিল না, কোনো যোগাযোগও ছিল না বা কোনো ধরনের কোনো আম মানে কোনো রকমের কোনো কমিউনিকেশন ছিল না আরকি। তার যে যে রাজনৈতিক দলটা তিনি ওন করতেন, সেই রাজনৈতিক দলের নানা নেতা নানা পথে চলে যাওয়াটা, এই বিষয়গুলোকে কিভাবে দেখো তুমি? এটা তো আমাদের জন্য দেখতে তো অনেক দুঃখজনক যে আমরা তো সবসময় মনে করি যে কর্নেল সবসময় বলতেন যে একা কখনো বড় হওয়া যায় না। উনি সবাইকে নিয়ে সবার জন্যই সবার কাছেই থাকতে চেয়েছিলেন একসাথেই। এটা আমরা একটা চেষ্টাও করেছিলাম মাঝখানে। আমার বোন আসলে প্রাইমারি উদ্যোগটা নিয়েছিলেন। কিন্তু এটা আসলে এখন সবাই এত বড়, বড় নেতা নেতৃবৃন্দ আজকে একসাথে থাকলে হয়তোবা দেশে একটা গুণগত পরিবর্তন আসতো। নতুন কিছু একটা থাকতো। কিন্তু সবাই উনারাই ভালো বুঝবেন। উনারা ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেলেন। আচ্ছা, হয়তোবা কিছু ব্যাপার তোমার একজন চাচা আবু সাইদ, জি, আমার মনে আছে যেটা, আমি যখন ইয়েতে জনগণ কাজ করতাম, ইন্টারনেট সংযুক্ত একটু সমস্যা হচ্ছে, মনে হয় ঠিক হয়ে যাবে। আমাকে শুনতে পাচ্ছ যিশু? যিশুর সাথে আমাদের ইন্টারনেট সংযুক্ত একটু সমস্যা হচ্ছে। আমি যে প্রসঙ্গটা নিয়ে আলাপ করছিলাম, আবু সাইদ কোন ইমিডিয়েট ছোট ভাই, ও যিশু বিচ্ছিন্ন হয়ে গেছে। আশা করি যিশু খুব তাড়াতাড়ি ইয়ে করবে। যিশু হচ্ছে কনেতার বড় ছেলে, তার ছোট ভাইয়ের নাম হচ্ছে মিশু, আর বোনটা হচ্ছে জয়া। বিচ্ছিন্ন হয়ে গেছিল। হ্যাঁ, আচ্ছা, আমাদের আচ্ছা, আচ্ছা, যে প্রসঙ্গ নিয়ে আলাপ করো, তোমার চাচা আবু সাইদ, আমি যখন জনকণ্ঠে কাজ করতাম, উনি আমার কাছে আসতেন এবং আমাকে একটা কথা বলতেন, শেখ হাসিনার সাথে শেখ হাসিনার সাথে আহ, বাংলাদেশের মৌলবীদের সম্পর্ক ডেভেলপ করা দরকার, নতুবা ওরা ক্ষমতা আসতে দিবে না। উনি তার সাথে কথা বলা, প্রেস ক্লাবে একটা মিটিং এর ব্যবস্থা করা, এই বিষয়গুলা তুমি কিভাবে দেখো? না, সেটা ঠিক আছে। তখনকার পরিস্থিতিতে বাংলাদেশে আপনি দেখবেন যে আম সব ইসলামিক দলগুলোই তো আর খারাপ না বা মুক্তিযুদ্ধের বিরোধী না। ঠিক আছে? তখনকার ১৪ দলে যারা ছিলেন আমরা যখন দেখতে পাই, তারা কিন্তু কিন্তু আমার মনে হয় যে আমাদের আম সমস্যা তো অনেক গভীর। আমার আমার যেটা মনে হয় অনেক গভীর। আমাদের মনে হয় যে পুরো দেশ ২ ভাগে বিভক্ত। এই বিভাজনটা খুব ব্যাপক।
এবং তিনটা দুই ভাগ মানে কি? দুই ভাগ মানে কি? বাড়ি ভাই শুনতে পাচ্ছি না। দেশটা দুভাগে বিভক্ত। এই দুভাগটা কি? কোন কোন ভাগ এটা? আমার মনে হয় যে একটা হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষে, ঠিক আছে? একটা হচ্ছে যে বিভ্রান্ত, একটা হচ্ছে যে আমাদের বিশ্ব পরিস্থিতি অনেক পরিবর্তন হয়ে গেছে। আমাদের ৩ টা জেনারেশনের সাথে বর্তমান জেনারেশনের অনেক, অনেক পার্থক্য। চিন্তা চেতনায় অনেক পার্থক্য। শুধু তাই না, আমাদের এখানে যে শিক্ষা ব্যবস্থা বা আমাদের যে আসলে মুক্তিযুদ্ধের ব্যাপকতাটা অনেক, এটা তো অনেক ব্যাপক একটা ব্যাপার। এটা তো কারো খুব ক্ষুদ্রভাবে এটাকে যদি রাখা হয় কোনো ব্যক্তিগত কোনো ইয়ের মাঝখানে, কোনো পরিবারের মাঝখানে, এটা কিন্তু ব্যাপকতা হারে এটা কিন্তু খুব ভয়াবহ অবস্থা তৈরি করতে পারে। আর আমাদের এখানে মৌলবাদের যে উত্থান আমাদের পুরো রিজিয়নে, এটা তো আসলে অস্বীকার করার কোনো উপায় নেই এবং এটার জন্য কিন্তু সবাই দায়ী। আমার মনে হয় যে শেখ হাসিনা ওই সময় ওই সময়ে উনি অবশ্যই ইসলামপন্থীর সাথে যোগাযোগ করেছিলেন, নট জামাত বা জামাত ছাড়া যারা আছেন, এবং সাইদ চাচা খুব ভালোভাবেই এটা একটা সন্নিবেশ ঘটানোর চেষ্টা করেছেন। এটা খুব দরকার ছিল ওদেরকে মেইনস্ট্রিম আনার জন্য। কিন্তু হেফাজত বা জামাত ওনাদের সাথে বা স্পেশালি যে হেফাজতের কথা, পাঠ্যপুস্তক পরিবর্তন থেকে শুরু করে যা কিছু হয়েছে, এটা আমাদের অত্যন্ত ক্ষতি করেছে, অত্যন্ত। মানে এটার জন্য আমরা আজকে একটা বিপর্যয় ঝুঁকির মুখে পড়ে গেছে এবং ৩ টা জেনারেশন ডেভেলপ হয়ে গেছে খুব বিপজ্জনকভাবে। তোমার চাচাদের একজন আওয়ামী লীগের এমপি ছিলেন। জি, জি। তোমার আরেক চাচা আওয়ামীপন্থী শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একজন ছিলেন। তোমার মা আওয়ামী লীগ আমলে সংরক্ষিত আসনে এমপি হয়েছিলেন। এই বিষয়গুলো কি কর্নেল তাহেরের রাজনীতির সাথে কি সাংঘর্ষিক মনে হয় কখনো? না, আপনি দেখেন যে আমার চাচাদের কিন্তু উনারা কিন্তু সবাই অ্যাওয়ার্ড হোল্ডার মুক্তিযুদ্ধে, ঠিক আছে? এবং আ যেহেতু একটা প্ল্যাটফর্ম না, একটা দল নাই। এখন বাংলাদেশে অন্য কোনো অবস্থান ছিল না। সবাই চাচ্ছিল যে একটা মুক্তিযুদ্ধের পক্ষের ধারায় থাকুক। কিন্তু এটা যে এই পর্যায়ে আসবে সেটা তো কেউ আশা করেনি। ঠিক আছে? কিন্তু সবাই সবার জায়গা থেকেই ওনাদের জীবনটা দেখলে আপনি দেখবেন যে সবসময় 1/11 এর সময় আমার চাচাদের যে ভূমিকা বা এরশাদের সময় যে ভূমিকা, সবকিছুতেই কিন্তু উনারা কিন্তু একটা নতুনত্ব, একটা নতুন ধারা, একটা নতুন সাহসের পরিচয় রেখে গিয়েছেন। হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় হয়তোবা কিছু না কিছু ড্রব্যাক থাকতেই পারে। কিন্তু উনি সার্বিকভাবে চিন্তা করলে উনারা উনাদের জীবনটাকে মৃত্যুর কাছে নিয়ে গেছেন। সবাই। উনারা কিন্তু কোনো কম্প্রোমাইজ করেননি। বা জামাত বা বিএনপির সাথে বা মৌলবাদী শক্তির সাথে কোনো আতাত করেননি। উনারা সবসময় চেয়েছেন যে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ যেন থাকে। কিন্তু দুঃখজনকভাবে হলো যে আ আ যেইভাবে গত ১৫ বছরে রাজনীতিতে মৌলবাদীদের প্রশ্রয় দেওয়া হয়েছে সরকারের কাছ থেকেই, সেটার জন্য তো আসলে উনাদেরকে আ উনারা তো আসলে এটার পার্ট না। এটা হচ্ছে ১ নাম্বার। আরেকটা হচ্ছে যে উনারা, আমি সবসময় দেখেছি যে উনাদের মধ্যে একটা একেকজন একেক দিকে খুবই, খুবই মানে কঠোর। উনাদের পার্সোনালিটি, উনাদের সবকিছুই খুবই কঠোর। উনারা চেয়েছেন যে উনাদের দ্বারা যেন কারো ক্ষতি না হয় এবং সবসময় উনারা মুক্তিযুদ্ধটাকে সবার উপরে রাখার চেষ্টা করছেন। এখন তোমার একজন চাচা, কর্নেল তাহের না, তোমার সবাই তো আর কর্নেল তাহের হতেও পারবেন না। ঠিক আছে? তোমার একজন চাচা ঢাকাতে একজন বিদেশি রাষ্ট্রদূতের ঘটনায় কিন্তু স্পটে মারা গিয়েছিলেন। এই ঘটনাটা তুমি কিভাবে জানো? এটা তো উনি তো আমাদের কাছে একটা হিরো। আমরা ছোটবেলা থেকেই। বাহার চাচা বলতাম আমরা। ঠিক আছে? আ এইগুলো তো আমরা সব সব এগুলোতেই আমরা বড় হয়েছি। শুনে, শুনেই তো আমরা বড় হয়েছি। দেখে বড় হয়েছি। বাহার চাচা, সবুজ চাচা এখনো বেঁচে আছেন। আ গুলি খেয়ে বেঁচে আছেন। আর বেল চাচা তো আছেই। আমার আপন চাচা তো আছেনই। আম উনার আমাদের কাছে একটা সবসময় একটা স্পিরিট, একটা হিরো হিসেবে আমরা মানে দেখি, এখনো দেখি। তোমার
ইয়ে নিয়ে প্রফেশনটা নিয়ে আমরা একটু আলাপ করে নেই। তুমি নিজের থেকে বলো তুমি কি করছো এখন? না, আমি একটা সফটওয়্যার কোম্পানিতে সিঙ্গাপুরে কাজ করতেছি ২০০৮ সাল থেকে এখন পর্যন্ত আরকি। আমি তো তুমি এখানে তুমি তো তোমার ইয়েতে তোমার বাবার রাজনৈতিক উত্তরসূরি হওয়ার চেষ্টা করলে না কেন? দেখেন এটা তো আর কর্নেল তাহেরকে আমি আমি এটাই বলেছিলাম যে কর্নেল তাহেরকে আমরা যেভাবে সবাই দেখে আমিও সেভাবেই দেখি। আমি মনে করি কর্নেল তাহের সবার মাঝখানেই থাকাটাই ভালো। ঠিক আছে? এবং আমি এইটাকে একদম অপছন্দ করি। আমি মনে করি যে আ যারা সমাজ নিয়ে এভাবে চিন্তা করবেন, চিন্তা করছেন, ঠিক আছে? তাদের সাথেই থাকতে। কিন্তু এটাকে যে আ আবার ইন্টারনেট সমস্যায় পড়লাম আমরা। যিশু থাকে সিঙ্গাপুরে থাকে, বাংলাদেশে থাকেন তার মা, খুব অসুস্থ এখন মিসেস তাহের। তার বোনটা নিতু থাকেন অস্ট্রেলিয়ার এডিলেডে থাকেন নিতু। মিশু সম্ভবত বাংলাদেশে, আমি ভালো জানি না, আমি জিজ্ঞেস করবো ওকে। আবার একটু সংযুক্ত আসুক। ইন্টারনেটের মানুষ, ইন্টারনেটটা বারবার এত সমস্যা করছে না, কেন? হচ্ছে কি আমার তো মোবাইল থেকে করতেছি তো এটা বারে, বারে ইয়ে হচ্ছে আরকি। কল আচ্ছা চলে ঠিক আসতেছে আছে, আর এরকম হচ্ছে। আমি কল বুঝতে কল চলে আসে। আচ্ছা যিশু, এই আমরা জি, অনেক বিভিন্ন দিকে চলে যাচ্ছি, আমরা একটু জি। জানি কিন্তু তোমার বাবার রাজনৈতিক যে সহকর্মীরা, রাজনৈতিক সহকর্মীরা যে আজকে নানাভাবে বিভক্ত, এই বিষয়গুলি কিভাবে দেখো তুমি? এটা আমাদের জন্য তো অত্যন্ত দুঃখের। এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের। আমরা তো সবসময় চেয়েছি যে সবাই একসাথে থাকুক। একসাথে থাকলে আম অনেক কিছু করা যায়। এত বড় একটা দল, এত বড় একটা শক্তি আজকে বিচ্ছিন্নভাবে আজকে একটা মজার ব্যাপার ঘটেছে। আজকে আমাদের কাজলায় আমাদের পৈতৃক বাড়িতে আমার দাদার বাড়িতে যেখানে, সেখানে আজকে জাসদ, বাংলাদেশ, জাসদ, বাসদ সবাই একসাথে ছিলেন। তো আমি উনারা ফোন করেছেন, আমি কথা বললাম। ঠিক আছে? ৩ জনের সাথে। আমি বললাম যে, "আপনারা কি করতেছেন? ঠিক আছে? সবাই একসাথে যাচ্ছেন, সবাই একসাথে করছেন। আপনারা এক হয়ে যান না কেন?" ঠিক আছে? আমরা তো আবেদন করেছি, আবেদন করতে পারি। এটা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং আমি মনে করি যে আ সাধারণ কর্মীরা যারা আছেন বা আ যারা কর্নেল তাহেরের অনুসারী আছেন বা যারা মুক্তিযোদ্ধারা আছেন, সবাই আসলে আত্মার দিক থেকে সবাই এক থাকতে চান। হয়তোবা নেতৃবৃন্দ কেন করতেছেন না আপনি তো এটা বুঝতেই পারেন। বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন ধরনের উনাদের চিন্তাভাবনা থাকতে পারে। কিন্তু এটা আমাদের জন্য অত্যন্ত আ বেদনাদায়ক আরকি। আমরা চাই যে তোমার বাবার জীবন নিয়ে একটা বই আছে, লিখেছেন কর্নেল। রাইট। ওই বইটা কোন দিকটা তোমাকে বেশি টাচ করে? আহ এটা একটা খুব বড় প্রশ্ন করলেন। কারণ আম এখানে আসলে আমার দাদিকে আমার খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার মনে হয় আরকি। ঠিক আছে? উনি যেইভাবে সব ছেলে-মেয়েগুলোকে মানুষ করেছেন, সেইটা আমার সবচাইতে খুব মানে উনাকে আমি খুব মিস করি। কারণ আমরা ছোটবেলায় খুব ক্লোজও ছিলাম। আমরা দেখেছি, আমার দাদিকে আমি যেভাবে দেখেছি, আমি যখন বইটা পড়েছিলাম, তখন আমি উনাকে ম্যাচ করতে পারছিলাম যে হ্যাঁ, উনি তো এরকমই। ঠিক আছে? তো আমি আসলে এটা খুবই মিস করি আমার দাদিকে। ওই বইতে একটা তথ্য আছে, তথ্যটা হচ্ছে কর্নেল তাহার তখন কুমিল্লা ক্যান্টনমেন্টে, কর্নেল তাহের জি, কুমিল্লা ক্যান্টনমেন্টে, এবং বেগম জিয়া, বেগম জিয়া তারা কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে ঢাকা আসবেন তারা। জি, হ্যাঁ, বেগম জিয়া তোমার মা মিসেস তায়ারকে জিজ্ঞেস করছেন যে ঢাকার কোন বাজারে, কোন শপিং মলে গেলে সস্তায় জিনিসপত্র কেনা যাবে। শিওর সোয়ারিঘাট থেকে মাছ যদি একসাথে বেশি কেনা হয় সস্তা পড়বে কিনা, এই গল্পগুলা জিজ্ঞেস করতেছিলেন। মানে রাইট। খুব ওই সংসার গুলো মধ্যবিত্তের সংসারের মতো আর কি, টানাটুনির একটা সংসারের
টাচ আছে কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, তা তো বটেই। ওই সময় আমরাও শুনেছি এটা যে এখন জীবন কাকে কোথায় নিয়ে যায়। আ একটা সময় যারা যুদ্ধ করেছেন বা যারা এই আচ্ছা, অবস্থায় এটা ছিলেন। ফিল্ম তোমার বাবার জীবনের নিয়ে একটা ফিল্ম বানানো হয়েছে, জি, ওটা নিয়ে একটু বলো তো, কে বানিয়েছেন জিনিসটা? এটা আম আম মঞ্জুরুল পান্না নামে একজন বানিয়েছেন, জাহাঙ্গীরনগরে পড়াশোনা করতেন। তো এই কাচের কর্নেলটা বইটা হওয়ার পরে আ বটতল একটা নাটক করে কাচের কর্নেল। এটা অনেক জনপ্রিয় হয়। উনারা বিভিন্ন অনেক শো করে। আমার মনে হয় ১০০ র মতো শো করেছেন। দেশের বাইরেও শো করেছেন। ঠিক আছে? স্টেজ স্টেজ শো করেছেন। এরপরে আমরা চিন্তা করি যে ঠিক আছে এটাকে আম আরো ব্যাপকভাবে সবার কাছে কিভাবে পৌঁছানো যায়। সেখান থেকেই আমি আর আমার বোন চিন্তা করতে আমরা যোগাযোগ করি। আমাদের যোগাযোগ হয় আরকি পান্নার সাথে। তখন পান্নাকে আমরা বলি যে, "এই জায়গাটা আমরা এটা বইটা করতে চাই। কিন্তু বইটা এত বড়, মানে এতগুলো ঘটনা এটা তো আর আনা সম্ভব না।" তখন এখান থেকে আমরা একটা বলি যে, "আচ্ছা ঠিক আছে, একটা চিত্রনাট্য তৈরি করতে কোন জায়গাটাকে আমরা নিয়ে আসতে চাই?" মানে এটা তো অনেক খণ্ড হওয়া সম্ভব না। আমরা একবার নিয়ে আসতে চাই। সেখান থেকে তখন আমার চাচা আনোয়ার চাচা বা কর্নেল তাহের সংসদের যারা ছিলেন, সবার সাথে এটা নিয়ে কথা বলি এবং সবাই এটাকে আমাদের স্ক্রিপ্টটাকে দেখেন, ওটাকে ভেটিং করে দেন। তারপরে আসলে আমরা এটাকে ওকে দিয়ে আমরা অনেক সময় লেগেছে আরকি। ঠিক আছে? আমাদের প্রায় ৭-৮ বছর লেগেছে এটা বানানোর জন্য। ওই ছবির একটা দৃশ্য মনে আছে, একটা রিক্সায় তোমার হুম, মা এবং তোমার ছোট ভাই মিশু হ্যাঁ, বিশু মিশু। দুজন রিক্সায় যাচ্ছেন, তারপরে এক জায়গায় গিয়ে তোমার মা মিশুর জন্য অপেক্ষায় দাঁড়িয়ে থাকেন। রাইট, রাইট। মিশু এখন কোথায় আছে, কি করছে মিশু? মিশু ঢাকাতে আছে। মিশু কনসালটেন্সি করছে। সে তো অ্যানথ্রোপোলজিস্ট একজন। আচ্ছা। আর তোমার বোনটা তো এডিলেডে আছে, অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে এডিলেড। আছে, অ্যাডিলেডে আছে। হুম। আচ্ছা, ঢাকা তোমরা নেত্রকোনায় একটা চিকিৎসা কেন্দ্র গড়ে তুলেছে, এই বিষয়টা একটু শেয়ার করতে হবে, কিভাবে শুরুটা? আমাদের হচ্ছে কি যখন কোভিড হলো বাংলাদেশে, কোভিডের শুরুর দিকে তখন দেখা যাচ্ছে যে আম আমাদের এখানে আমাদের যে এলাকায় শ্যামগঞ্জে এবং পুরো নেত্রকোনাতে খুবই হাহাকার মানে মানুষজন কোভিড পেশেন্ট আছে, হসপিটালে তাদেরকে টেক কেয়ার করতেছেন। কিন্তু কোভিডের বাইরে অন্যান্য যারা পেশেন্ট আছেন, তাদের জন্য কোনো তারা ডাক্তার বা হসপিটাল কোনো কিছু কোনো জায়গা পাওয়া যাচ্ছিল না। সেইখান থেকে আমার বোন আসলে চিন্তা করেছিল জয়া যে আমরা কিছু করতে পারি কিনা? এবং সে নিজের উদ্যোগে তখন এটাকে শুরু করে। এর সাথে কর্নেল তাহেরের অনেক সহযোদ্ধারা ছিলেন। ঠিক আছে? ওই সময় এবং তাদের একক প্রচেষ্টায় এটাকে আমার আমার কর্নেল তাহেরের যে চাচাতো ভাইরা আছেন, আমাদের এলাকায় সবাই মিলে যৌথভাবে আম আস্তে শুরু করে যে কর্নেল তাহের স্বাস্থ্যসেবা কেন্দ্র। ওখান থেকে ১ম এ আমাদের বিভিন্ন ওষুধ ডাক্তার নিয়ে এসে বিভিন্ন জায়গা থেকে বসে আমরা ইমিডিয়েটলি চেষ্টা করি যে নন কোভিড পেশেন্টদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। ঠিক আছে? কারণ নন কোভিড যারা পেশেন্ট তারা কোনো সাপোর্ট পাচ্ছিল না। তারপরে সেখান থেকে আস্তে একটা একটা মহিলারা ডাক্তার দেখাতে পারছে না। একটা ভালো গাইনোকোলজিস্ট নাই। ঠিক আছে? শিশুদের জন্য কোনো ব্যবস্থা ছিল না। আস্তে এই ৭-৮ বছরে আমরা এই কোভিডের পর থেকে আজ পর্যন্ত আমরা এটাকে আ একটা পর্যায়ে নিয়ে গেছেন আমার বোন। সবাইকে সাথে নিয়েই। সেখানে এখন ডেন্টিস্ট আছেন, গাইনোকোলজিস্ট আছেন। আমরা আই ক্যাম্প করতেছি ফ্রি রেগুলার। মানে প্রচুর শত মানুষ ওখান থেকে সেবা পাচ্ছেন এবং সবাই বিনামূল্যেই পাচ্ছেন এবং এটা সম্পূর্ণভাবে কর্নেল তাহের স্বাস্থ্যসেবা নামে পরিচালিত হচ্ছে আরকি। সেই নামে হচ্ছে। ব্লাড টেস্ট করছে, সব ধরনের পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা আছে। আ আস্তে করে বড় হয়েছে আরকি। এবং আজকে যে অ্যা অ্যা কর্নেল তাহেরের ৪৮ তম মৃত্যুবার্ষিকী ছিল। এইজন্য একটা মেডিকেল ক্যাম্প হয়েছে ওখানে মহিলাদের জন্যে। ঠিক আছে? আম স্ত্রীরোগ বিশেষজ্ঞরা ছিলেন। মানে আমরা ফ্রিকোয়েন্টলি এগুলো করে যাচ্ছি আরকি। বাইরে থেকে যতটুকু করা যায়। কোরআন তার স্বপ্ন যেটা, বাংলাদেশে যে স্বপ্নটা ছিল, জি। স্বপ্নটা কি পথ হারা, না স্বপ্নটা এখনো বাস্তবায়ন সম্ভব?
আমার মনে হয় আমরা একটা ক্রস রোডের মধ্যে এসে পড়েছি, ঠিক আছে? এখান থেকে মানে আমরা বর্তমানে আমরা যেই পর্যায়ে বাংলাদেশে আমরা পৌঁছেছি, এখান থেকে আমাদের এখন একটা উঠে দাঁড়ানোর একটা খুব মোক্ষম সুযোগ চলে আসছে। সুযোগ চলে আসছে এই জন্যে যে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বহুমাত্রিকাটাকে ধারণ করা এবং এইটাকে সামনের বাংলাদেশ কিভাবে যাবে সেটাকে নির্ধারণ করতে হলে আসলে মুক্তিযুদ্ধকে অনুধাবন করতে হবে। মুক্তিযুদ্ধকে বুঝতে হবে, জানতে হবে। যখনই আমাদের নতুন প্রজন্ম এটাকে এখন আমরা যেই পর্যায়ে এসে পৌঁছেছি বাংলাদেশে, সেখান থেকে মুক্তির একমাত্র পথই হচ্ছে মুক্তিযুদ্ধকে ধারণ করা। এবং মানে আমার মনে হয় এটা পথ হারা হবে না। এখন যারা ক্ষমতায় তারা তো রিসেট বাটনে অতীতটা মুছে দিয়েছে। এটা তারা সাময়িক আমার মনে হয়। বাড়ি ভাই, আমার মনে হয় যে এটার গভীরতা অনেক বেশি। মুক্তিযুদ্ধ অনেক গভীরে বাংলাদেশে। এটা ওরা রিসেট বাটন-টাটন এগুলো কিছু থাকবে না আল্টিমেটলি। কিন্তু আমাদের অনেক, অনেক সাফারিংস এর মধ্যে যেতে হচ্ছে। আমাদের অনেক কষ্টের মধ্যে যেতে হচ্ছে। হয়তোবা এটাই হওয়ার ছিল। কিন্তু এর থেকে আমার মনে হয় যে মুক্তিযুদ্ধের বাংলাদেশ আবার মানে জেগে উঠবে। প্রকৃত মুক্তিযুদ্ধের বাংলাদেশটা জেগে উঠবে। এরা পরাজিত হবেই। এটা থাকতে পারবে না। মানে আমার মনে হয় আমি আমি বাংলাদেশের গ্রামে-গঞ্জে ঘুরে বেড়াই, যাই। আমি গভীরভাবে বিশ্বাস করি যে মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের মানুষ এবং খুবই মানে এটাকে আপরুট করা এটা সম্ভব না। এটাকে যদি আপরুট করে কেউ রিসেট বাটন করতে চায়, এটা কোনোভাবেই সম্ভব না। সাময়িকভাবে এটা হয়তোবা হয়েছে। বাংলাদেশের তো ইতিহাসে এরকম। এরশাদ এসেছে, জিয়াউর রহমান ছিলেন, এরশাদ ছিলেন, সবাই তো ছিলেন। কেউ তো আর মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন না। এখন হয়তো আরো ব্যাপকভাবে এসেছেন। কিন্তু শেষ পর্যন্ত ওরা টিকতে পারবেন না। কিন্তু এর মাঝখান দিয়েই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটা বের হয়ে আসবে। মানুষজন এটাকে ধারণ করবেই। এটা আমি খুবই মনে প্রাণে বিশ্বাস করি। কর্নেল তাহারকে নিয়ে অনেক কবিতা, অনেক গান, অনেক কিছু আমরা শুনেছি। তুমি খুব 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 কোনো একটা কবিতা তো মুখস্থ আছে এখন? আচ্ছা, কিন্তু আমি বলব না। এটা কেন আমি বলব? কারণ আমার মনে হয় কি যে আসলে আমি তো আসতেই চাইনি আপনার এখানে। কারণ আমার মনে হয় যে আপনি কর্নেল তাহেরকে নিয়ে অ্যা নতুন প্রজন্মের বা যারা সহজ ছিল তাদের ইন্টারভিউ দিলে সবচেয়ে ভালো হতো। তারা আপনাকে নতুন প্রজন্ম তারা কিভাবে চিন্তা করছে। আমি তো পারিবারিকভাবে বড় হয়েছি। আমি দেখেছি, আমি একভাবে চিন্তা করবই। আমি আমার মাকে দেখেছি, আমার চাচাদের দেখেছি, সবাইকে দেখেছি। আমরা তো একটা একটা সাফারিংস এর মধ্য দিয়েই সব সরকারের আমলেই একটা সাফারিংস এর মধ্য দিয়ে আমরা বড় হয়েছি। আমরা দেখেছি। কিন্তু তার থেকে বড় হচ্ছে যে আ নতুন, নতুন বাইরের যারা আছেন, যারা করেন নিয়ে বাইরে থেকে পড়াশোনা করেন বা যারা চেষ্টা করেন মুক্তিযুদ্ধকে, তারা কিভাবে দেখছে সেটা খুব গুরুত্বপূর্ণ হতো। আর আমার মনে হয় যে তাহের, তাহের বলে ডাক দিয়ে ফিরে আসে মৃত্যুহীন লাশ। এটা আমার খুব খুব আমাকে খুব টাচ করে আরকি। একটু শেয়ার করবো এটা আমাদের সাথে? না, বাড়ি ভাই থাক। এই নতুন প্রজন্মের দু একজনের নাম উল্লেখ করা যায়? কারা কারা এখন রিসেন্টলি কাজ করে বা জানার চেষ্টা করে? না, বাড়ি ভাই প্রচুর লোকজন তো কাজ করতেছেন। ঠিক আছে? প্রচুর লোকজন আ এরকমভাবে আমি নাম বলতে পারব না যে ২-১ জন কাজ যেমন করতেছে। আমি তবে ওই মারুফ রসুলের কিছু লেখা আমি খেয়াল করেছি কিন্তু। যারা ব্লগার আছেন, মারুফ রসুল তো একজন নামকরা ব্লগার। উনি তো অনেক মুক্তিযুদ্ধের পক্ষে অনেক লেখা লিখেন। ঠিক আছে? মারুফ রসুল সহ অনেকেই আসলে আম যেকোনো জায়গায় মুক্তিযুদ্ধকে যারা গভীরভাবে জানার চেষ্টা করে, কর্নেল তাহেরকে তাদের আনতেই হবে। এটা ছাড়া তো আ খুবই অপ্রাসঙ্গিক হয়ে যায়। কারণ কর্নেল তাহের মুক্তিযুদ্ধকে যেভাবে দেখেছেন সেটাই হচ্ছে মুক্তিযুদ্ধের বা জনযুদ্ধের প্রকৃত রূপ। সুতরাং কর্নেল তাহের আসবেই। সবসময় ঘুরে ফিরে আসবে। যেমন সবসময় চেষ্টা করা হয়েছে সব সরকারের আমলেই। আ সবসময়ই এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু দেখেন তারপরেও তো কর্নেল তাহেরকে নিয়ে বই হচ্ছে, নাটক হচ্ছে, গান হচ্ছে, কবিতা হচ্ছে, সারা বিশ্বে পালন হচ্ছে। হচ্ছেই তো। সবাই এটাকে খুঁজে নিবে। এটাকে এভাবে আটকায় রাখা যাবে না। কর্নেল তাহেরের বিরোধী যারা
তাদের উদ্দেশ্য কিছু বলবে? আর আরেকবার বলবেন বাড়ি ভাই, সরি শুনতে পাইনি। কর্নেল তাহেরের বিরোধী যারা আর কি, কর্নেল তাহারকে যারা রোমান্টিক বিপ্লবী মনে করেন, তাদের উদ্দেশ্যে কিছু বলবে? না, আমার মনে হয় এখানে বলার কিছু না। একেকজনের চিন্তা ভাবনা একেকভাবে হবে। এটাকে দ্বিমত করা কোনো, অস্বীকার করার কোনো ইয়ে নাই। কিন্তু আমি সবসময় বলি যে আ শুধুমাত্র ৭ই নভেম্বরের ঘটনা দিয়ে কর্নেল তাহেরকে বিচার করলে হবে না। কর্নেল তাহেরের জীবনটা দেখতে হবে। কর্নেল তাহের যেন, আপনি যে বলেছেন যে কেন উনি সেনাবাহিনীতে জয়েন করেছিলেন। সেনাবাহিনীতে থাকা অবস্থায় উনি কেন ট্রেনিং দিয়েছিলেন মুক্তিযুদ্ধ করার জন্য। ওই সময় আপনি চিন্তা করেন সেনাবাহিনীতে থাকা অবস্থায় এবং সেনাবাহিনীর পরে উনি কেমন বাংলাদেশে এসেছিলেন, উনি কুমিল্লা ক্যান্টনমেন্টে উনারা কি করেছিলেন। প্রতিটা জিনিসে কর্নেল তাহেরের লেখাগুলা মুক্তিযুদ্ধরা আবার জয়ী হবে। উনার সেনাবাহিনী থেকে পদত্যাগপত্র, উনার আদালতের জবানবন্দি, এগুলো যদি ক্রমান্বয়ে পাঠ করা হয়, তখনই এটাকে রোমান্টিক বলার কোনো স্কোপ থাকে না। কর্নেল তাহের তখন একজন মানুষ জেনে শুনে নিজের জীবনকে নিয়ে গেছেন মৃত্যুর দিকে। জেনে শুনে। ঠিক আছে? আ এটা এত, মানে এটা খুব ঠুনকো বা রোমান্টিক কোনো ব্যাপার বলে আমার মনে হয় না। এটার গভীরতা অনেক ব্যাপক। সো একটা সময় হয়তোবা ওনারা বুঝবেন। আম ওনারা যদি মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করেন, ওনারা একটা সময় ঠিকই বুঝতে পারবেন। তবে উনাদের বিরুদ্ধে কিছু বলারও নাই। একেকজন তাকে এভাবে চিন্তা করবেই। অনেক ধন্যবাদ যিশু, খুব অল্প সময়ের নোটিশে হ্যাঁ, তোমাকে হ্যাঁ। আমরা থ্যাংক ইউ। প্রথমবারের মতো সামনে আনতে পেরেছি। তুমি সামনে আসতে চাও না? না, আপনাকে তো আমি দেখি আপনার Facebook এ আমি তো ফলো করি। আপনি তো অনেক কষ্ট করতেছেন। ঠিক আছে? আ আমরা সবাই আশা তোর মা করতেছি। খুবই অসুস্থ আমি শুনলাম। তো জি, তোর মাকে যদি আমরা আনতে পারতাম অনেক ভালো লাগতো। উনি যাতে ভালো থাকে সেই কামনা করি আমরা। ধন্যবাদ বাড়ি ভাই। ভালো থাকবেন। আর বাই। তোমার কর্নেল তাহেরের অনুসারীও তো তোমাকে যারা দেখলেন ততক্ষণ, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে সবশেষ। আমার মনে হয় করেন তাই সবসময় সবাইকে নিয়েই বড় হতে চাইছেন। সবাইকে নিয়েই থাকতে চেয়েছেন। এবং সবসময় করেন তার কিন্তু বলে গেছেন যে, "আমি যখন একা থাকি, ভয়, লোভ, লালসা আমাকে গ্রাস করে। কিন্তু আপনাদের মাঝখানে থাকি তখন আমি এগুলো ভুলে যাই। সবার ঊর্ধ্বে উঠে যাই।" ঠিক আছে? এটা খুবই, মানে আমরা একা থাকা, মানে একত্রে থাকা যে কি একটা শক্তি, এইটা আমাদের যত তাড়াতাড়ি আমরা অনুধাবন, অনেক দেরি হয়ে গেছে। কিন্তু তারপরেও যদি আমাদের অনুধাবনে আসে, এটা আমাদের সবার জন্যই, আমাদের দেশের জন্য খুবই ভালো হবে। আমি চাই সবাই যেন এটা অনুধাবন করুক। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা। আপনিও ভালো থাকবেন বাবু ভাই। বাই। আসসালামু আলাইকুম।